দশম শ্রেণী মানে ক্লাস 10-এর যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রইল সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সম্পূর্ণ বাংলা সাজেশন। গরমের ছুটি কাটিয়ে স্কুল খোলবার পর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরই বেজে যাবে পরীক্ষার ঘন্টা। সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তোমাদেরই আবদারে আজকের এই ভিডিওতে আমি বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রথমেই বলে রাখি, সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা সিলেবাস কি থাকছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা মাধ্যমিক বোর্ড আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 127 নাম্বার পৃষ্ঠাতে গেলে তোমরা এখানে দেখবে স্পষ্টভাবে লেখা আছে বহুরূপী, অভিষেক, সিরাজদৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি। এই কটা গদ্য পদ্য নাটক রয়েছে। এর সঙ্গে রয়েছে ব্যাকরণ অংশ থেকে সমাস এবং তোমাদের রয়েছে নির্মিতি অংশ থেকে প্রতিবেদন। আর কোনি পৃষ্ঠা 31 থেকে 49 পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা গল্প কবিতা থেকে বা নাটক থেকে কোনি অংশ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা আমি একে একে বলে দেব। তোমাদের জন্য ফার্স্ট সামেটিভের সাজেশন নিয়ে যে ভিডিওটি পোস্ট করেছিলাম তার নিচে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি। সাজেশন ভিডিও দেখে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এটা জেনে আমার ভীষণ আনন্দ হয়েছে। এবার সেকেন্ড সামেটিভের পালা। আমি চিরাচরিতভাবে কয়েকটা প্রশ্ন বলে দেব, শুধু তাই নয়, প্রশ্নের উত্তর কেমনভাবে লিখতে হবে, কোন দিকে নজর রাখবে, কোনো গদ্য পদ্য পড়বার সময় কোন দিকে বেশি ফোকাস দেবে, কোন অংশটা ভালো করে পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে বলে দেব। তবে সবার প্রথমে একটা কথা না বললেই নয়, তা হলো এই যে সেকেন্ড সামেটিভে যে কটা গদ্য পদ্য রয়েছে, পথের দাবি, বহুরূপী, সিরাজদৌলা, প্রলয়োল্লাস, এগুলো তোমাদের সুবিধার্থে লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছি। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের এক একটা ভিডিও একবার দেখবার পর সেই গল্প, সেই কবিতা, সেই নাটক তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলে আসছি মূল সাজেশনে। প্রথমেই গল্প বহুরূপী। বিশ্বাস করো, বহুরূপী গল্প থেকে মাত্র দুটো 5 নাম্বারের প্রশ্ন সবার আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোন দুটো? হরিদার চরিত্র, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এই প্রশ্নটি, এই দ্বিতীয় প্রশ্নটা তুমি যদি রেডি করো তাহলে 3-4টে প্রশ্ন অলরেডি তোমার রেডি হয়ে যাবে। তুমি বলবে সেটা কেমন করে? যেমন হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য তুমি যদি ভালো করে পড়ে নাও তাহলে হরিদার বহু রূপের বর্ণনা দাও। মানে হরিদা যে পাগল সাজছে, বাইজি, বিরাগী, পুলিশ, এই সাজের বর্ণনাগুলো তোমার রেডি হয়ে যাবে। আর এই সাজের বর্ণনা রেডি হয়ে গেলে এখান থেকে ছোট প্রশ্ন বা 3-এর মাঝারি আসলে সেটাও তোমাদের রেডি হয়ে যাবে। এমনকি এই রকমের একটি প্রশ্ন দেওয়া হতে পারে, একবার মাধ্যমিকে এসেছে, বিরাগী সেজে হরিদা জগদীশ বাবুর বাড়িতে যাওয়ার পর সেখানে কি কি ঘটলো নিজের ভাষায় লেখো। তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো হরিদার চরিত্রটা আর তার জীবনের নাটকীয় বৈচিত্র্য, মানে তার বহু রূপের বর্ণনা, এই দুটো অংশকে 5-এর জন্য তোমাদের প্রত্যেককে খুব ভালো করে পড়তে হবে। এই দুটো শুধু সেকেন্ড সামেটিভ নয়, টেস্ট এবং ফাইনালের জন্যেও গুরুত্বপূর্ণ। এবার বলি অতিরিক্ত প্রশ্ন। যেহেতু এটা সেকেন্ড সামেটিভ, স্কুল প্রশ্ন করবে, স্কুল মন মতো প্রশ্ন করে। তোমরা দেখেছো তোমার স্কুলের প্রশ্ন তোমার পাশের স্কুলের প্রশ্ন পুরো আলাদা। তাই মাত্র দুটো প্রশ্ন পড়লে পশ্চিমবঙ্গের সব স্কুলে প্রশ্ন কমন চলে আসবে এমন মিথ্যে কথা ইউটিউবে অনেকে বলে। তাদের মিথ্যাচারে কান দেবে না, তাদের কথায় বিভ্রান্ত হবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, সঠিক পরামর্শ মেনে চলো।
এবার অতিরিক্ত একটা প্রশ্ন, এই প্রশ্নটা যদি তোমাদের স্কুলে করায় বা স্যার ক্লাসে পড়ানোর সময় পড়তে বলেন, তবে অবশ্যই পড়বে। বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা। যদি স্যার এটা ক্লাসে না করান তাহলে স্কিপ করতে পারো। আর একটা প্রশ্ন, এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। হরিদার দারিদ্রতার বর্ণনা। হরিদা কতটা গরিব, ধরো একটা লাইন তুলে দিতে পারে যে হরিদার জীবনের ভাতের হাঁড়িতে অনেক সময় শুধু জলই ফোটে, ভাত ফোটে না। এমন একটা লাইন দিয়ে বললো হরিদার জীবনযাত্রার বর্ণনা দাও, বা তার দৈন্যতার, বা তার আর কি সে যে গরিব, সেই গরিবিয়ানার ছবি এই গল্পে যেখানে যেখানে ফুটে উঠেছে তার বর্ণনা দাও। এই প্রশ্নটাও অ্যাডিশনাল। যারা একটু এক্সট্রা লেভেলের আর কি নাম্বার পাওয়ার স্বপ্ন দেখছো, সহজভাবে বলতে গেলে যারা চাইছো বাংলায় 80-90 নয়, আমি 100-তে 100 পেতে চাই, তারা এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে নিও। ইনফ্যাক্ট যারা 100 পাওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু কোনো প্রশ্নই বাদ দিও না, সব প্রশ্নই অল্প বিস্তর পড়ে নিও। এবার আসি 3 নাম্বারের জন্য কি কি পড়বে বহুরূপী গল্প থেকে। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠাতে, অর্থাৎ বহুরূপী গল্পের শেষ যে অনুচ্ছেদ, সেখানে দেখবে কয়েকটি লাইন আছে যে কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। এই লাইনগুলো দিয়ে একটা প্রশ্ন হতে পারে। লাইন অনেকগুলো, উত্তর কিন্তু একটাই। উত্তরে কি লিখতে হচ্ছে তোমাদের, যে হরিদা প্রত্যেকটা সাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলতেন। তিনি যখন বিরাগী সেজেছেন, তিনি বিরাগী সেজে তিনি যদি হাত পেতে অর্থ গ্রহণ করতেন, তবে তার ঢং নষ্ট হয়ে যেত। অর্থাৎ তাতে তার বিরাগী সাজের যে মাধুর্য, যে সৌন্দর্য, তার শিল্পের প্রতি যে অনুরাগ, সেটা কালিমা লিপ্ত হতো। এই ভাবটাকে তোমাদের কিন্তু ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া এই লাইনটাও দিতে পারে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে কিভাবে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। তো এইটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর প্র্যাকটিস করবে একদম লাস্ট লাইন, খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে। হরিদার এই আক্ষেপ বা এই মন্তব্যের কারণটা, তাৎপর্যটা খুব ভালো করে দেখে রাখবে। এবার ওই তোমরা যদি প্রথম প্রশ্নটা করে ফেলো বিভিন্ন সাজের বর্ণনা, যেটা 5-এ বলেছি, ওগুলোই 3-এ আসতে পারে। ধরো সাজের বর্ণনা বললে প্রথমে তোমাকে হরিদার উন্মাদ পাগল সাজ, যেটা চকের বাস স্ট্যান্ডে, সেটা লিখতে হচ্ছে। তারপর বাজারে বাইজির সাজ, দয়ালবাবুর লিচু বাগানে পুলিশের সাজ, এবং সবশেষে বিরাগীর সাজ, এগুলো আলোচনা করতে হবে। কিন্তু এইভাবে পুরো প্রশ্নটা না দিয়ে পার্টিকুলার একটা প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে। ধরো চকের বাস স্ট্যান্ডের ঘটনাটি লেখো, বা শহরের জীবনে মাঝে মাঝে চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, ঘটনাটির বর্ণনা দাও, অর্থাৎ বাইজির সাজের বর্ণনা। মাস্টার মশাই একটুও রাগ করেননি, মাস্টার মশাই কার প্রতি কেন রাগ করেননি, বা দয়ালবাবুর লিচু বাগানের ঘটনাটি লেখো। এইভাবে প্রশ্ন কিন্তু হতে পারে। এছাড়া 3 নাম্বারের প্রশ্নের জন্য আরো 2-3টে অংশ তোমাদের দেখতে হবে। হরিদার কাজ করতে যে প্রাণের মধ্যে বাধা, ও ধরনের কাজ হরিদার পছন্দই নয়। কোন ধরনের কাজ, কেন? হরিদা যে স্বাধীন চেতা মানুষ, ঘড়ির কাঁটায় একদম সময় বেঁধে রোজ একঘেয়ে কাজ করতে পছন্দ করেন না। এই জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার আর কি চেহারা, তো এই সন্ধ্যার বর্ণনাটা, মানে যেদিন বিরাগী সেজে হরিদা জগদীশ বাবুর বাড়িতে যান, শহরের গায়ে এমন জ্যোৎস্না কোনোদিনও পড়েনি, গাছগুলো যেন ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছে আর কি বলতে চাইছে, এই যে যে অংশটা, এটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। আর দেখবে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোনটি দুর্লভ, কেন তা দুর্লভ, বা এটাকেই ঘুরিয়ে দিল, বাহ এ তো বেশ মজার ব্যাপার, কোনটি কেন মজার ব্যাপার। সহজভাবে বলতে গেলে ধর্মভীরু জগদীশ বাবু কোন কায়দায় উঁচু দরের সন্ন্যাসীর কাছ থেকে পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন ওই খড়ম পরানোর সময়, ওই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এছাড়া শর্ট কোশ্চেন কেমন হতে পারে, খুব যে প্রশ্নটা প্রচুর স্কুলে আসে, বাইজি সাজে হরিদার উপার্জন কত, হরিদার সপ্তাহে কদিন বিরাগী সেজে বেরোন। দেখো শর্টের তো সেই রকম কোনো সাজেশন হয় না, তবু আমি তোমাকে কয়েকটা অংশ বলছি,
তারপর জগদীশ বাবুর বাড়িতে যে উঁচু দরের সন্ন্যাসী এসেছিলেন তার বয়স কত, তিনি কি খেতেন, দুর্লভ জিনিসটি কি, পুলিশ সেজে তিনি কত ঘুষ নিয়েছিলেন, দয়ালবাবুর লিচু বাগানে কতজনকে আর কি আটক করেছিলেন, বাস ড্রাইভারের নাম কি, এই ধরনের খুঁটিনাটি প্রশ্ন। তারপর ঝোলার মধ্যে কোন বই ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। শর্টের জন্য তোমাকে টেক্সট খুঁটিয়ে পড়তেই হবে, কারো পরামর্শ শুনে শর্টের জন্য কিন্তু সাজেশন পড়ো না। আমাকে একটু লিখে জানাও তো যে আমি আলোচনাটা করছি সাজেশনের কোন কোন প্রশ্ন কিভাবে তুমি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেটা কেমন লাগছে। আরেকটা জিনিস আমাকে লিখে জানাও, এই প্রশ্নগুলো কি অলরেডি তোমার রেডি? তুমি কি জানো বহুরূপী গল্পটা দারুণভাবে ছবি সহ তোমাদের জন্য আমি ব্যাখ্যা করেছি? সেটা যারা দেখোনি, ওই বলেছিলাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে, আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে পারে। যদি কোনো অভিভাবক অভিভাবিকা আমাদের এই ভিডিও দেখে থাকেন, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আমি অনুরোধ করব সন্তানকে সঙ্গে নিয়ে ভিডিওটা দেখুন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েই চলে যাব পরবর্তী অংশে। এবার কবিতা অভিষেক, কিন্তু তার আগে তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন, বাস ড্রাইভারের নাম কি? এটা 1 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, বাইজি সাজে হরিদা বাইজি বেশে বা সেজে কত উপার্জন করেছিলেন? এবং 3য় প্রশ্ন, খুব ইন্টারেস্টিং এবং কনফিউজ করে দেবে তোমাকে, জগদীশ বাবুর বাড়িতে যে উঁচু দরের সন্ন্যাসী এসেছিল তাকে জগদীশ বাবু কত টাকা দিয়েছিলেন? 4র্থ প্রশ্ন, বিরাগীকে জগদীশ বাবু কত টাকা দিতে চেয়েছিলেন? 4টে উত্তর 4টে দাগ নাম্বার দিয়ে ঝটপট আমাকে কমেন্টে লিখে জানাও। অভিষেক কবিতা থেকে একটি বড় প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে পড়বে, লাস্ট ইয়ার একটা এসে গেছে, সেটা যদি ক্লাসে স্যার তোমাকে পড়তে বলেন তবে পড়বে, না হলে স্কিপ করতে পারো। আমি বলবো যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা দুটোই পড়ো। প্রথম প্রশ্ন, ইন্দ্রজিৎ চরিত্র খুব ইম্পর্টেন্ট, তবে ইন্দ্রজিতের চরিত্র লেখো এইরকম ভাবে প্রশ্নটা নাও দিতে পারে। দিল, অভিষেক করিলা কুমারে, কুমার কে? কুমার চরিত্রটি কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। মানে ওই অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা, নমী পুত্র পিতার চরণে, এটা যদি স্কুলে স্যার করান তাহলে প্র্যাকটিস করে নিও। পিতা পুত্রের পরিচয় দাও, তাদের মধ্যে কথোপকথন নিজের ভাষায় লেখো। এই দুটি মাত্র 5 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুল যদি রাবণ রাজার চরিত্র পড়তে বলে সেটা দেখে নিতে পারো, না হলে ওটা স্কিপ করলেও চলবে। এবার অভিষেক কবিতা থেকে 3 প্রশ্ন, প্রচুর স্কুলে যে প্রশ্নটি আসতে চলেছে তা হলো বিধি বাম মম প্রতি, বক্তার এই উক্তির কারণ আলোচনা করো। 3 প্রশ্ন। আরেকটি প্রশ্ন দিতে পারে, ইন্দ্রজিতের সঙ্গে তার ধাত্রী মায়ের যে কথোপকথন, সেখানে তার মা এসে বলছে, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি, ওই যে অংশগুলো। তারপর জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই লাইনটা ধরো দিয়ে বলল, মহাবাহুকে সে বিস্মিত হয়ে কি জানতে চাইল। মানে মোট কথা, ইন্দ্রজিৎ এবং প্রমীলার কথোপকথনের মধ্যে থেকে কোনো একটি লাইন দিল, উত্তর একই হবে। ধরো দিল, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, কোন বার্তা, কেন তা অদ্ভুত। এইভাবে একটি প্রশ্ন তোমাকে দিতে পারে। এছাড়া ইন্দ্রজিতের রণসজ্জার বর্ণনা এবং রাবণ রাজার যুদ্ধ সাজের বর্ণনা, দুটো সাজের বর্ণনাই খুব ভালো করে পড়বে। আর তোমরা দেখবে প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ, কহিলা কাদিয়া ধনী, ধনীকে সে কেঁদে কি বলেছিল। এই যে অংশটা, এটা একটু তোমরা দেখবে। এখান থেকে বিভিন্ন শর্ট হতে পারে, গঙ্গোদক শব্দের অর্থ কি, রামচন্দ্রকে ইন্দ্রজিৎ আগে কতবার যুদ্ধে হারিয়েছে, বৃহন্নলা রূপী কিরীটি বলতে কাকে বোঝানো হয়েছে, অম্বুরাশি সুতাকে, হৈমাবতী সুতোকে, তারপর অভিষেক কথাটির অর্থ কি, কুমারকে কি দিয়ে অভিষেক করা হয়েছিল, এতে কহিয়া রাজা, রাজা কি বলেছিলেন, কোন যজ্ঞ করতে বলেছিলেন, নাদিলা করবুর দল, করবুর দলের এই
আচরণের কারণ কি, ধরিপতি কর যুগ, কে কেন তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরেছিলেন, সিঞ্জিনী শব্দের অর্থ কি, অভিষেক কবিতাটির উৎস কি, এই রকম খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে হতে পারে। আমি যে কটি শর্ট বললাম এর বাইরেও শর্ট হতে পারে। তোমরা সমস্ত ধরনের প্রশ্নই রেডি করে নিও। 5 দাগ দিয়ে এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে লিখে জানাবে। হৈমাবতী সুত কে? হৈমাবতী সুত বলতে কাকে বোঝানো হয়েছে? অভিষেক কবিতা কঠিন লাগে? আমি তোমায় চ্যালেঞ্জ দিয়ে বলছি, অসাধারণ গ্রাফিক্স দিয়ে তৈরি, অনেক ছবি, প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তৈরি অভিষেক কবিতার ব্যাখ্যা এই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলেই অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তুমি একবার দেখো, আমি চ্যালেঞ্জ করে বলছি, তুমি নিজেও মিলিয়ে নিও, তোমার কাছে এই কবিতাটা জলভাত হয়ে যাবে, তুমি যে কাউকে বোঝাতে পারবে। তুমি একবার ক্লিক করে দেখে নিও, এটা আমার চ্যালেঞ্জ। আর ভিডিওতে এখনো লাইক না করে থাকলে লাইক করে দিও তোমার প্রিয় বন্ধুকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তুমি যদি আমাদের ফেসবুকে দেখো, কমেন্টে বন্ধুকে মেনশন করে দিও। এবার প্রলয় উল্লাস কবিতা, স্যার এই কবিতাটা ভীষণ ভয় লাগে, এটা অনেকেই লেখো। তো অভিষেক বলো আর প্রলয় উল্লাস, যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের ক্লাস করবে, ভিডিও দেখবে, তাদের কাছে একদম জলের মতন। এখানে একটা সংবাদ তোমাদের দিই, তোমরা অলরেডি অনেকে হয়তো জানতে চেয়েছো, স্যার সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন বই 2026-এর কবে বেরোবে? আমরা প্রতিবার দেখি মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রীরা আপনাদের বইয়ের কথা বলছে। আপনাদের বই আমাদের এলাকায় যারা ভালো রেজাল্ট করেছে তারা পড়েছে, অনেকে বলছে যে তারা সারা বছর পড়তে পারেনি, আপনার লেখা বই পড়ে অনেক ভালো হয়েছে। তো বইটা কবে বেরোচ্ছে? তোমাদের বলে রাখি, বই তৈরির কাজ জোর কদমে চলছে। আমরা প্রতিবার একদম নতুন করে বই লিখে তারপর ছাপাই, পুরনো বইটা কভার বদলে কিন্তু দিই না, এজন্য একটু সময় লাগছে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, জুন মাসের 15-20 তারিখ নাগাদ, মোটামুটি আজকে যখন আমি ভিডিও পোস্ট করছি, আগামী 1 মাসের মধ্যে তোমরা মাধ্যমিক 26-এর জন্য, তোমরা তো মাধ্যমিক 26-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সবকটা বই কিন্তু প্রকাশিত হচ্ছে। বাংলাটা আমার লেখা, অন্যান্য সাবজেক্ট সেই বিষয়ের অতি দক্ষ এবং স্বনামধন্য শিক্ষকদের লেখা থাকবে। এবার প্রলয় উল্লাস, এখান থেকে আমি তোমাকে একটাই বড় প্রশ্ন পড়তে বলবো, কবিতার বিষয়বস্তু ভালো করে পড়ো। এই কবিতা থেকে যা প্রশ্ন আসবে তার 99 নয় 100%ই কিন্তু তুমি এই আর কি বিষয়বস্তু অবলম্বনে লিখে দিতে পারবে। আমি কয়েকটা স্যাম্পল বলি। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কিভাবে ঘনিয়ে এলো কবিতা অবলম্বনে আলোচনা করো। বা বিদ্রোহী মানসিকতার প্রকাশ নজরুলের এই কবিতাতে কিভাবে ঘটেছে তা লেখো। বা প্রলয় উল্লাস কবিতায় কিভাবে আশাবাদ ফুটে উঠেছে সেটা লেখো। মানে এই রকম বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে, কিন্তু মোট কথা 5-এর প্রশ্নের জন্য একটাই পড়ো, এর বিষয়বস্তু খুব ভালো করে রেডি রাখো। এছাড়া 3-এর জন্য তোরা সব জয়ধ্বনি কর, কাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে? বধুরা প্রদীপ তুলে ধর, বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? ধ্বংস দেখে ভয় কেন তোর, বা প্রলয় নূতন সৃজন বেদন, এই যে ধ্বংস দেখে বা প্রলয়কে দেখে কবি কেন ভয় পেতে নিষেধ করেছেন? তারপর মা ভই এই শব্দের অর্থ কি, কোন প্রসঙ্গে আর কি এর অবতারণা? এবার মহানিশার শেষে কি ঘটবে? তারপর আর কি দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, এই পংক্তি বা লাইনের তাৎপর্য। এই রকম অংশগুলো একটু দেখে রেখো। বিশেষ করে মনে রাখবে, সেকেন্ড সামিটিভের প্রশ্ন যেহেতু ক্লাসে স্যার করেন, তিনি ক্লাসে যে আর কি প্রশ্নের উপর জোর দিতে বলেছেন বা ম্যাডাম, সেই প্রশ্নগুলোর উপরই তোমরা বেশি জোর দেবে। এই যে গরমের ছুটির পর স্কুল খুললো, স্কুল কিন্তু বন্ধ করা চলবে না, দূর স্কুলে ক্লাস হয় নাকি এ জাতীয় অজুহাত প্লিজ দেবে না। স্কুলে যাবে, নিয়মিত স্যার ম্যাডামরা যা বলবে বা ক্লাসে যেটা ধরবে বুদ্ধি করে লিখে নেবে। ধরো ম্যাডাম ক্লাসে এসে বা স্যার বলছেন, বলো তো এই প্রশ্নটা তুমি পারলে বা তুমি এটা পারলে না, ওই প্রশ্নগুলোই নোট করে নেবে। দেখবে সেকেন্ড সামেটিভ বা টেস্টে ওই প্রশ্নেরই প্রতিফলন তুমি পাচ্ছ। এই গেল প্রলয় উল্লাস। এবার 6 দাগ দিয়ে আমাকে তোমরা লিখবে প্রলয় উল্লাস এই শব্দটির অর্থ কি।
প্রলয় উল্লাস শব্দটির অর্থ কি, এবং 7 দাগ দিয়ে লিখবে প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 8 দাগ দিয়ে লিখবে তোরা সব জয়ধ্বনি কর এই পংক্তিটি বা এই বাক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে। উত্তর কিন্তু 18 বার নয়, তোমরা ভালো করে এটা দেখবে, উত্তর 18 বার নয়। অনেকে ভুল করে বলো, আমি এটা বলে দিলাম। আর কয় দাগ বললাম ভুলে গেছি, হয়তো 8 দাগ পর্যন্ত বলেছি। তারপরে 9 দাগ দিয়ে তোমরা লিখবে মা ভই মা ভই এই শব্দের অর্থ কি। এবার আমরা চলে আসব গদ্য বা গল্প পথের দাবি। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ। দুটো বড় প্রশ্ন বলে দিচ্ছি, চ্যালেঞ্জ থাকলো পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই দুটোর মধ্যে একটি প্রশ্ন আসবেই। প্রথম, বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনাই বজায় রয়েছে, বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। পথের দাবি থেকে গিরিশ মহাপাত্রের চেহারা, সাজ পোশাক, চোখ, এই সবকিছুর বর্ণনা হবে এই উত্তর। আর দ্বিতীয়, যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, এরপর কি ঘটল। এই দুটো প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এছাড়া স্কুল যদি বলে অপূর্ব আর গিরিশের চরিত্র, এই দুটো তোমরা একটু দেখে রাখবে। এখান থেকে 3-এর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটি শুনো। বুড়ো মানুষকে তিনি কাকে কোন কথা শুনতে পরামর্শ দিয়েছেন, তাছাড়া এত বড় বন্ধু কাকে কেন বন্ধু বলা হয়েছে। গিরিশের চোখের বর্ণনা খুব ইম্পর্টেন্ট। আমি তার জামিন হতে পারি, বা যার কথা বলছেন তার কালচারটা দেখুন, ওই যে কালচারের প্রসঙ্গ বা জামিন হতে পারি, ওই জায়গা থেকে একটা 3-এর প্রশ্ন হতে পারে। দয়ার সাগর নিজে খাইনে পরকে সেজে দিই, কাকে কেন দয়ার সাগর বলা হয়েছে। পাঠ্যগল্পের একটা জায়গায় দেখবে রামদাসের কাছে অপূর্ব বলছে, আমি ফিরিঙ্গিদের হাতে স্টেশনে লাঞ্ছিত হয়েছি, আমাকে কেউ সাহায্য করেনি, লাঞ্ছনার বিনা অপরাধে সেই লাঞ্ছনার জ্বালা কালো চামড়ার নিচে কম জ্বলছে না তলয়ের কর। ওই যে ঘটনাটা, ওই জায়গা থেকে যে কোনো লাইন তুলে একটা প্রশ্ন হতে পারে যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম আর কি বাজে না, এইরকম দিয়ে বলতে পারে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে। এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমরা, বা আমি আজ মাথায় তুলে নিলাম, বা বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা, এই ধরনের প্রশ্ন হবে। তো এখান থেকে আমি দুটো প্রশ্ন বলছি, সম্ভবত 10-11 দাগ হবে। তোমরা একটু দাগ নাম্বারটা ঠিক করে মেনটেন করে নিও, আমি ভুলে গেছি মানে লাস্ট কত দাগ বলেছিলাম। এখান থেকে প্রথম প্রশ্ন, গিরিশের বুক পকেটে থাকা রুমালে কিসের ছবি আঁকা ছিল। আর দ্বিতীয় প্রশ্ন, গিরিশ কেন রেলওয়ে স্টেশনে এসেছিল। একটু হিন্টস দিয়ে বলি, তার দুজন বন্ধু আসার কথা ছিল, কোন জায়গা থেকে, সেই জায়গাটার নাম আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। এবার সিরাজদৌলা, এই জায়গাতে বলি অনেকেই এটা ভুল করো, অনেককে ভুল পড়ানো হয়, অনেকে ভুল শেখো, অনেক নোটেও ভুল লেখা। তোমরা বলো সিরাজউদ্দৌলা, মনে রাখবে আমরা ইতিহাস পড়ছি না। যেমন অভিষেক কবিতা মানে আমরা রামায়ণ পড়িনি, ওটা কবিতা। আর নাটকের নাম সিরাজদৌলা, সিরাজ উদ নয়, তাই সিরাজউদ্দৌলা লিখলে এটা ভুল হবে। আরো একটা ভুল তোমরা করো, অভিষেক কবিতার মূল কাব্যগ্রন্থের নাম তোমরা লেখো মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা উত্তর ভুল। কাব্যগ্রন্থের নামই হলো মেঘনাদ বধ কাব্য, তার মানে মেঘনাদ বধ কাব্য, এটাকে ইনভার্টেড কমায় রেখে লিখতে হবে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে ওই যে কাব্য কথাটা এটা বইয়ের নামের মধ্যেই আছে। বোঝা গেল, এটা কিন্তু ভুল হয়। তো সিরাজদৌলা থেকে দেখো প্রচুর প্রশ্ন হতে পারে, আলাদা করে কিছু বাছার নেই, তবে আমি কয়েকটা টপিক বলে দিচ্ছি, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। মনে রাখবে স্কুলের মধ্যে থেকে যে যে অংশে তোমাদের বেশি হাইলাইট করে পড়াবে সেই অংশগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে একটু প্রশ্ন আমি বেশি বলছি, মনে রাখবে সিরাজদৌলা থেকে কোনো 1-এর প্রশ্ন মানে শর্ট, কোনো 3-এর প্রশ্ন, কোনো 5-এর প্রশ্ন কিচ্ছু হয় না। 4-এর একটি মাত্র প্রশ্ন ফাইনালে এবং টেস্টে তোমাদের দেওয়া হয়, সেকেন্ড সামেটিভেও থাকে। প্রথম, সিরাজ, ঘসেটি, লুৎফা, মির্জাফর 4টে চরিত্রই পড়বে, বিশেষ করে
সিরাজ আর ঘসেটি মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট, মশিয়েলার সঙ্গে আর কি সিরাজের যে কথোপকথন, দুটো লাইন এখান থেকে দিতে পারে যে তোমাদের কাছে আমি লজ্জিত, বা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো, বা আই নো উই শ্যাল নেভার মিট। এইরকম লাইন দিয়ে প্রশ্ন দেওয়া হতে পারে যে কেন আর কি এই উক্তি। সিরাজের কাছে ফরাসি প্রতিনিধি মশিয়েলা এসেছিল আর কি তার অভিযোগ জানাতে, কিন্তু সিরাজ প্রথমেই বলল আই অ্যাম সরি, আমি জানি তোমরা সঠিক কথা বলছো, আমি তোমাদের পক্ষে, আমি তোমাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমি এই এই কারণে পাচ্ছি না, আমাকে তোমরা ক্ষমা করো। এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। দ্বিতীয় হতে পারে ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন, সেখানে ওয়াটসকে মানে একাধিক লাইন তুলে প্রশ্নটা হতে পারে, কিন্তু উত্তর একই হবে। লাইনগুলো একটু ঝটপট বলে দিই, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, খুব ইম্পর্টেন্ট লাইন। তারপর এই পত্র সম্বন্ধে কি জানো তুমি, তারপর মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, তারপর ভদ্রতার অযোগ্য তোমরা, তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো, তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী। এইরকম লাইন দিয়ে কেন এই ওয়ার্ডসকে সিরাজ ভৎসনা করলো, অপমান করলো, দরবার থেকে তাড়িয়ে দিল, সেই চিঠির প্রসঙ্গগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করবে। এরপর একদম নাটকের শেষ দিকে, এইবার হয়তো শেষ যুদ্ধ থেকে, জানি না আজ কার রক্ত চায় সে পলাশি, রাক্ষসী পলাশি, এই জায়গা থেকে একটি প্রশ্ন হতে পারে। এছাড়া হতে পারে ঘসেটির কোনো একটি বক্তব্য বা ঘসেটির প্রতিহিংসা পরায়ণতা সম্পর্কে, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার সম্পর্কে, কেন এই উক্তি। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, আমার রাজ্য নাই, রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, উদ্দিষ্ট ব্যক্তির প্রতিহিংসা পরায়ণ রূপের বর্ণনা দাও, এটা। এবার তোমরা আরো দুটো লাইন দেখবে, আমরা নবাবের নিমক বৃথা খাই না, কে কেন এই কথা বলেছে, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, এই লাইনটি। এবং সভাসদদের অর্থাৎ সিরাজের দরবারে যারা থাকে তাদের দেশপ্রেমের বাণীতে উদ্বুদ্ধ করবার জন্য সিরাজ মোটিভেশনাল স্পিকারের মতো কিছু কিছু মারাত্মক লাইন বলেছে, ওই লাইনগুলো তুলে একটা প্রশ্ন হতে পারে। উত্তর একই লাইন অনেক, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে সাহায্য করুন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। এই রকম লাইন দিয়ে নবাবের বা আমি আজ ধন্য আর কি বক্তব্য, কেন কোন প্রসঙ্গে এই কথা, এটা কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এছাড়াও স্কুলে যদি অন্য কোনো প্রশ্ন বলে সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে। মনে রাখবে এটা সেকেন্ড সামেটিভ, এখানে কিন্তু সেই অর্থে প্রশ্ন হুবহু কমন ওইভাবে পাওয়া যায় না। এবার আসছি তোমাদের প্রতিবেদনে। প্রতিবেদন তাৎক্ষণিক বিষয়ের উপর স্কুলে যা যা বলবে সেগুলোই প্র্যাকটিস করবে। আমি কয়েকটা টপিক তাও বলে দিই, এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করে নিও। স্কুলের কোনো একটা অনুষ্ঠান পালন, তোমাদের স্কুলে মাতৃভাষা দিবস, রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস পালন হয়েছে বা বিজ্ঞান প্রদর্শনী হয়েছে, এই রকম একটা বিষয় নিয়ে প্রতিবেদন। 2, তোমাদের এলাকায় কিছু একটা উদ্বোধন হয়েছে, পাঠাগার মানে লাইব্রেরি, পানীয় জলের প্রকল্প, হসপিটাল, এগুলো একটু দেখবে। বা তোমাদের এলাকায় কোনো অনুষ্ঠান, সেই একই রকম যে তোমাদের এলাকায় রবীন্দ্র জয়ন্তী, রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, এইগুলো একটু দেখবে। তারপর ডেঙ্গু কেন্দ্রিক, তারপরে টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, তারপর সবুজ নিধন, যে জলা বুঝিয়ে বহুতল নির্মাণ এবং সবুজ নিধন এই বিষয়, পথ দুর্ঘটনা বা পথ নিরাপত্তা এই বিষয় প্রতিবেদন, মোবাইলের কুফল, সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা খুব ইম্পর্টেন্ট এটা, ডাইনি সন্দেহে বৃদ্ধাকে আর কি মারধর এইটা, তারপর বেলাগাম মাইক্রোফোনের ব্যবহার অর্থাৎ উচ্চ স্বরে সাউন্ড বক্সের ব্যবহার এইটা, কোনো একজন ট্যাক্সি চালকের সততার বর্ণনা এই রকম, প্লাস্টিক দূষণ, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের খারাপ দিক বা ফেসবুক হোয়াটসঅ্যাপের ভালো মন্দ, এই রকম টপিকের ওপর কিন্তু তোমাদের প্রতিবেদন হবে। আমি যে টপিকগুলো বললাম এর মধ্যে থেকে যেগুলো তোমাদের স্কুলে করিয়েছে বা করাবে বা করতে বলবে সেগুলোই তোমাদের জন্য সাজেশন।
এবার আসি ব্যাকরণে। দেখো, যদি আমি বলি ব্যাকরণের সাজেশন দেব, তাহলে যে এই কথা বলেন সে হচ্ছে মহামূর্খ। দেখো, ব্যাকরণের কোনো সাজেশন হয় না, সমাজটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে আমি কিছু টপিক তোমাকে বলে দিতে পারি যেখান থেকে প্রশ্ন হতে পারে। যেমন আমি প্রতিবার বলি, আসে, আমি তোমায় বলে দিই, সমাস কাকে বলে, সমাস শব্দটির অর্থ কি? তোমরা জানো সমাস শব্দের অর্থ কি? বলবো না, কমেন্টে লেখো তো সমাস শব্দের অর্থটা কি। এইটা। তারপর সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য অপর কি নামে পরিচিত? ব্যাস বাক্যের ব্যাস শব্দটির অর্থ কি? ব্যাস বাক্য অপর বিগ্রহ বাক্য নামে পরিচিত। ব্যাস বাক্যের ব্যাস কথাটির অর্থ হচ্ছে বিস্তার। তারপর কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? কোনটাতে পূর্বপদ, কোনটাতে পরপদ, কোনটাতে উভয় পদ, কোনটাতে তৃতীয় কোনো পদ? খুব ভালো করে মনে রাখবে। কোন সমাসের ব্যাস বাক্য হয় না, খুব ভালো করে এটা আর কি দেখে নেবে। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এইরকম খুঁটিয়ে প্রশ্ন হবে। বা বলা হলো কোন সমাসে সংযোজক অব্যয় ব্যবহৃত হয়? দ্বন্দ্ব সমাসে। তোমাকে বলল যে কোন সমাসে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়, এই রকম। বা তোমাকে দিল একটি নিত্য সমাসের উদাহরণ দাও, একটি বহুব্রীহি সমাসের উদাহরণ দাও, একটি অলোপ দ্বন্দ্বের উদাহরণ দাও। তারপর একশেষ দ্বন্দ্ব কাকে বলে, প্রত্যেকটা সমাসের সংজ্ঞা, এগুলো কিন্তু একটু হলেও তোমাকে পড়তে হবে। এবং আমি যে কটা প্রশ্ন বললাম এর বাইরেও পড়তে হবে, পুরো সমাসটাই খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করে পড়তে হবে। কিছু ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি ইউটিউবে, দেখে নিও। সমাসের খানিকটা ভয় ভীতি তোমাদের কিন্তু কেটে যাবে ভিডিওগুলো দেখে নিলে। লাস্ট কোনি। কোনি অংশ থেকে আমি আলাদা করে কোনো সাজেশন দিচ্ছি না, যা যা স্কুলে করাবে তাই তাই প্র্যাকটিস করবে। তবে আমি কয়েকটা হাইলাইট বলে দিচ্ছি, এটাকে বুকের মধ্যে পুষে রাখুক। অর্থাৎ কোনিকে নিয়ে ক্ষিতিশ সিংহ ওই চিড়িয়াখানায় বাঘ কুমির দেখতে গেল, তারপর ওরা টিফিন করার পর জল পাচ্ছে না, সেই জল চাইতে গেলে যে ঘটনা ঘটলো, তারপর আর কি কোনি রেগে গেল, জল ফেলে দিল, ওই জায়গাটা থেকে একটা প্রশ্ন মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। এই প্রশ্নটি কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা কে কেন বলেছে, তার কোন মানসিকতা ফুটে উঠেছে, তোর আসল লজ্জা জলে গর্ব জলে। তারপর ক্ষিতীশ কোনিকে কেমন ভাবে ট্রেনিং দিত, মানে কি কঠিন পরিশ্রম করাতো তাকে দিয়ে, সেইটার বর্ণনা। এইগুলোই একটু তোমরা দেখে নিও। আমি আবারও বলছি, এর বাইরেও কিন্তু কোনি থেকে প্রশ্ন হবে। স্কুলে স্যার ক্লাসে যা যা বলবে সজাগ দৃষ্টিতে সেগুলো শুনবে, লিখে নেবে আর প্র্যাকটিস করবে। মোটের উপর আজকে আমি একটা রূপরেখা তোমাদের দিয়ে দিলাম। সেকেন্ড সামেটিভের আগে এই এই অংশগুলো তোমাদের ভালো করে রেডি রাখতে হবে। এবার উত্তর কেমন ভাবে লিখবে, প্রথমেই বলি, একের এমসিকিউ যেমন ভাবে লিখতে হয়, পূর্ণ বাক্যেও লেখা যেতে পারে, অপশানের দাগ নাম্বার আর অপশান দিয়েও লেখা যেতে পারে। এক্ষেত্রে স্কুলের স্যার তোমাকে যেটা সাজেস্ট করবে তোমরা সেটাই করবে। দ্বিতীয়, 1 নম্বরের এসএ কিউ, এখানে কবির নাম লেখকের নাম লেখার দরকার নেই, সরাসরি 20টি শব্দের মধ্যে উত্তর লিখবে। 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে লেখকের নাম, গল্প কবিতা নাটকের নাম, উৎস, এগুলো কিন্তু একটু হলেও তোমাকে লিখতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে উত্তর লেখার মধ্যে তুমি যদি সেই গল্প বা সেই কবিতারই প্রাসঙ্গিক কিছু কোটেশন ব্যবহার করতে পারো, কোটেশনগুলো যদি আলাদা কালিতে দাও, সেটা কিন্তু তোমার লেখার মাধুর্যকে বাড়াবে। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো পয়েন্ট করে লিখবো না একবারে লিখবো। দেখো, দুভাবেই লেখা যেতে পারে, যেটা তুমি কমফর্ট ফিল করো। পয়েন্ট করে লিখলে নাম্বার বেশি পেতে সুবিধে হয়, আর যদি তুমি সরাসরি লেখো তাতে নাম্বার কমে যায় এমন একেবারেই নয়, সেটাতেও যদি ঠিক হয় পুরো নাম্বার পাবে। তবে পয়েন্ট থাকলে স্যারের দেখতে সুবিধা হয়, তুমি কোন কোন পয়েন্ট হাইলাইট করেছো, কোন কোন বিষয় আলোচনা করেছো, স্যার এটা বুঝতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে প্রশ্নে বিভাজিত নাম্বার থাকবে, মানে 1+4, 2+3, 1+2, এমন যদি প্রশ্নে ভাগ থাকে, তাহলে ওই দুটো ভাগ কিন্তু আলাদাভাবে লিখতে হবে। অর্থাৎ প্রথমে একটা উত্তর দিলে প্যারা চেঞ্জ করে তার আগে একটা স্টার চিহ্ন, একটা গোল ছোট টিপের মতো সিম্বল বা একটা চারকোনা চতুষ্কোণ ঘর লিখে এঁকে তারপর লিখবে। এইভাবে প্যারা চেঞ্জ করে করে কিন্তু উত্তরগুলো লিখতে হবে, স্যার যাতে বুঝতে পারেন এই যে প্রথম টুকরের উত্তর, এই যে দ্বিতীয় টুকরের উত্তর, সেইভাবে কিন্তু প্যারাগুলো একটু চেঞ্জ করে নিতে হয়।
এই তোমাদের জন্য রইল মোটের উপর গাইডলাইন। এছাড়াও তোমাদের জন্য প্রচুর ক্লাস আসবে। আমি বাংলার শিক্ষক, বাংলা বাদে কিন্তু আমি অন্য বিষয় পড়াই না, বা সেই বিষয় নিয়ে আমার নলেজও নেই। তুমি যদি আমায় বলো স্যার আপনি একটু অঙ্কের সাজেশন দিন, একটু ফিজিক্সের দিন, আমি পারবো না। তবে আমি অন্যান্য বিষয়ে স্যারদের সঙ্গে কথা বলবো, তারা যদি কিছু দেন আমি নিশ্চয়ই পোস্ট করে দেব। আর ভিডিও দেখলে কিন্তু চলবে না, ভিডিও লাইক কমেন্ট তুমি করলে, তুমি সাবস্ক্রাইব করে রেখে দিলে তাতেও চলবে না, প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা তুমি করবে, আমি জানি তুমি পারবে। আর আমি এটা আবারও চ্যালেঞ্জ করে বলছি, তুমি যদি সত্যি সত্যি আমার পরামর্শগুলো মানো, ভালো রেজাল্ট সেকেন্ড সামিটিভে হবেই হবে। ফার্স্ট সামিটিভে যদি একটু খারাপ হয়ে থাকে, মন খারাপের কিছু নেই, দেখবে সেকেন্ড সামিটিভে ভালো রেজাল্ট হচ্ছে। বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও, কেমন? সবাই যাতে দেখতে পারে। সবাই মিলে যদি আমরা কোনো একটা কাজ করি না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, হারবো তো নাই, আমরা জিতবই। আমার শুভেচ্ছা রইল।